বাংলাদেশ বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাপানে বললেন প্রধান উপদেষ্টা। সংঘাত এড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে ইসি। আপিল বেঞ্চের পর্যবেক্ষণ, নগর ভবনে আবারও সমর্থকদের অবস্থান। চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের সরকারি কর্মচারীদের 1 ঘণ্টা কর্মবিরতি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা বৃষ্টি, বিপদসীমার উপরে দক্ষিণাঞ্চলের 6 নদী প্রাণ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিখো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে দেয়া এই বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রে মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। একটি অস্থির বিশ্বে জনগণের ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, এশিয়া এবং এর বাইরেও একের পর এক সংঘাতের সূত্রপাত হচ্ছে, যার ফলে শান্তি এখন অধিকাংশ ক্ষেত্রেই অধরা হয়ে উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। আজ ইশরাক হোসেন মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেয় আদালত। এর আগে বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়া পড়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজের যে আদেশ হাইকোর্ট দিয়েছিল, তার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হয়। এদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবনে অবস্থান নিয়েছে তার সমর্থকরা। আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, হাতে আসা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে 1 ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। সে সময় দাপ্তরিক কাজ রেখে সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে জামায়াতে হন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। অবিলম্বে ওই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। এই সময় ভূমি, বিদ্যুৎ ও পরিবেশ উপদেষ্টা এবং সোমবার স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন। মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানে আমাদের যে বিক্ষোভ ছিল, আমাদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন থেকে আমরা সহজভাবে আমাদের অবস্থানটা মাঠে রাখতে চাই। রবিবারের দিন আমরা 3টা স্মারকলিপি দিব। 3 জন মাননীয় উপদেষ্টাকে স্মারকলিপি দিব। তার মধ্যে একজন হলেন জনাব আলী ইমাম মজুমদার, মাননীয় ভূমি উপদেষ্টা, জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা, সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। ঢাকায় বৃষ্টির সঙ্গে শুরু হয় বাতাস। এদিকে আজ দুপুরে 1টার মধ্যে দেশের 6 অঞ্চলে বৃষ্টি বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অঞ্চলগুলো হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখতে বলা হয়েছে। বৃহস্পতিবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এসব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বজ্রসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের 4 বিভাগের নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে
পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এবার ঈদুল আজহা টানা 10 দিনের লম্বা ছুটি, ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তি হওয়ার প্রত্যাশা সরকারের, কিন্তু মহাসড়কের অনেক জায়গায় উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টরা। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনে উন্নীত করার কাজ চলছে মন্থর গতিতে। এই সড়কে নারায়ণগঞ্জ থেকে নরসিংদী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে হাটবাজারের কারণে এমনিতেই চাপ থাকে, এতে ভোগান্তির মাত্রা বাড়তে পারে বলে মনে করছেন যাত্রীরা। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন রোমান চৌধুরী, সুমনের রিপোর্ট জানাচ্ছেন কাউসার আহমেদ। সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়কের সাইনবোর্ড মৌচাক বাসস্ট্যান্ড, 10তলা চিটাগাং রোডের শিমরাইল মোড়, কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে। পরিবহনের দিক থেকে মানুষের যাতায়াতের জন্য সর্বাত্মক সুবিধা আমরা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যানজটের বিষয়টা একটু যদি প্রশাসনিক দিক থেকে তারা যদি একটু ট্যাকেল দেয় তাহলে এটা কোনো সমস্যা না। যদি প্রশাসন একটু সঠিকভাবে তদারকি করে তাহলে যানজটটা থাকবে না। 6 লেনের রাস্তার কাজের কারণে দেখা যাচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলতেছে খুবই ধীরগতিতে, এই কাজের কোনো অগ্রগতি নাই, এতে অল টাইম যানজট লেগেই যাচ্ছে। রাস্তার পাশে অবৈধ গরুর হাট দেওয়াতে যেহেতু গাড়ি ঘোড়া আসে অনেকখানতে, বিভিন্ন লোকজন আসে, গাড়ি ঘোড়া যানজট বাজার কারণে রাস্তাঘাট একদম অচল হয়ে যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে ঈদ যাত্রায় যাত্রীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বসে আমরা ডিসিশন নিয়েছি, কোনো হাটই রাস্তার উপরে বসবে না, তার নির্ধারিত স্থানে বসবে এবং সেই সব যারা বাজার কমিটি থাকবে তাদেরকেও সেভাবে দিক নির্দেশনা প্রদান করা হবে। রোডসকে আমরা বলেছি, অনুরোধ করেছি যে কোনো জায়গায় যদি খানাখন্দ থাকে, যেহেতু বৃষ্টির সিজন, সামান্য একটু বৃষ্টি হলেই ওই খানাখন্দটা একটু বেড়ে যায়, যাতে তারা দ্রুত সেগুলো মেরামত করে দেয়। তো সুতরাং যদি খানাখন্দ না থাকে, যদি ফিটনেসবিহীন গাড়ি না চলে, ইনশাল্লাহ, এবং আমাদের গতবারের মতো যদি টোটাল ব্যবস্থাপনাটা একই রকমভাবে আমরা নিতে পারি, ইনশাল্লাহ এবারও এদেশের মানুষ, এই জেলার মানুষ স্বাচ্ছন্দ্যে তারা ঈদ উদযাপন করবে এবং বাড়ি ফিরতে পারবে। প্রশাসন কর্তৃক যানজটের সকল পয়েন্টগুলো সচল রাখার পাশাপাশি মেঘনা টোল প্লাজায় দ্রুত টোল আদায় করা গেলে এবং পুলিশের তৎপরতা থাকলে যাত্রীদের এবারের ঈদযাত্রা স্বস্তির হবে বলে আশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে। বিশেষ এই দিনে ভোরে রাজধানী বিমান বাহিনীর ঘাঁটি থেকে শুরু হয় শান্তিরক্ষীদের স্মরণে দিনের প্রথম কর্মসূচি র্যালি। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। দীর্ঘ 4 দশকের শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশ ও স্থানে 63টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। বর্তমানে 10টি দেশে 5,818 জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছে, যার মধ্যে রয়েছে 444 জন নারী শান্তিরক্ষী। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা তুলে ধরেন। To serve in missions around the globe. We also reiterate our commitment to enhance the safety and security of our peacekeepers and promoting a culture of zero tolerance for any form of misconduct. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ শুরুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। আজ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেয় আদালত। এর আগে বুধবার ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পাওয়ানোর নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজে যে আদেশ হাইকোর্ট দিয়েছিল তার বিরুদ্ধে সেই রিপোর্টটি যেটি প্রক্রিয়াধীন ছিল সেটি ওয়ালিদ সিদ্দিকী আমাদেরকে জানাচ্ছেন। এখন 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওই নির্বাচন বাতিল চেয়ে সে বছরের 3 মার্চ মামলা করেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
গেল বছরের 5 আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়, অপসারিত হন মেয়র তাপস। এর মধ্যে ইশরাকের করা মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। পরে রায়ের আলোকে গেজেট দেয় নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। এই রিটের উপর শুনানি করে 22 মে খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশে লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন। পরে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন, নতুন করে গেজেট করতে হবে না। ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন, এটা এইভাবেই ইলেকশন কমিশন জিনিসটা সেদিকে শুরু দিয়েছেন এবং এটা এইভাবে ইলেকশন কমিশন নিষ্পত্তি করেছেন। এই আদেশের পর শপথ না পড়ানো হলে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবী। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মাননীয় সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত দেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দেবে। সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইসিকে শপথ দিতে হবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। শপথ পড়ানোর সুযোগ নেই দাবি তার। হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সো যদি তারা গেজেটের মেয়াদ শেষ, গেজেট হওয়ার 30 দিনের পরে গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর গেজেটের কোনো প্রশ্ন নেই এখানে। এদিকে ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়াতে আবারও নগর ভবনে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ। এটা তাক লাগানো শোডাউন দিয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বুধবারে এই কর্মসূচিতে রনির নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে প্রায় 1.5 লক্ষ নেতাকর্মী যোগ দেয় তারুণ্যের সমাবেশে। বেলা 11টা থেকে মতিঝিলে নটরডেম কলেজের সামনে রনির নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে রনির নেতৃত্বে দুপুর 2টার দিকে মিছিলের জনসমুদ্র নিয়ে নয়াপল্টনের দিকে রওনা নেতাকর্মীরা। মিছিলে অন্যতম ব্যতিক্রম ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত ছবির সামনে দেখা গেছে নেতাকর্মীর বিশাল বহর নিয়ে রনি ছুটে চলছেন তারুণ্যের সমাবেশে। এই সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ধরে স্লোগানে মুখরিত করে তোলে পুরো নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সমাবেশ স্থল। সারা বাংলা প্রসঙ্গ। ময়মনসিংহের হালুয়াঘাটে কবিরাজি করে কানের দুল পাইয়ে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার স্বদেশী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত রিপন আকন্দের বিরুদ্ধে মামলা করেছেন ওই গৃহবধূর স্বামী আব্দুল হাকিম। গতরাতে একই গ্রামের রিপন আকন্দ কবিরাজি করে কানের দুল পাইয়ে দেবে বলে গৃহবধূর বাসায় আসে এবং কবিরাজির ওষুধের কথা বলে গৃহবধূকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ 1,10,00,000 টাকা ও একটি সোনার চেইন নিয়ে যায়। এবারে কোরবানি পশু হাটের খবর। কোরবানির সামনে এবার লাভের আশা করেছেন চাঁপাইনবাবগঞ্জের খামারিরা। তবে ভারতীয় গরু অনুপ্রবেশের আশঙ্কা ভাবাচ্ছে তাদের। সাম্প্রতিক সময়ে সীমান্তে গরু আটকের ঘটনায় সংখ্যা বেড়েছে খামারিদের। তাদের দাবি সারা বছর গরু পালন করে শেষ মুহূর্তে ভারতীয় গরু আসলে পথে বসবেন তারা। এদিকে ভারতীয় গরু অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ ও বিজিবি। মোহাম্মদ হানিফ মেহমুদ তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশিদ আকন। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় সে সময় গরু মোটাতাজাকরণে ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জের খামারিরা। হাটে ভালো দাম পেতে বাড়তি পরিচর্যাও করছেন শ্রমিকরা। খামারিরা বলছেন কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন কিংবা ভিটামিন ওষুধ ছাড়াই ঘাস, ভুট্টা, গম ও দানাদার খাবার খাইয়ে গবাদি পশু লালন পালন করছেন তারা।
তবে ঈদের আগে ভারতীয় গরু আসলে লোকসানে পড়তে হবে তাদের। মায়ানমার এবং ইন্ডিয়া থেকে বিগত বছরগুলোতে গরু আসার কারণে কিন্তু খামারিরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত আছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে এবার অন্তত পক্ষে যেন আমাদের সীমান্তগুলো ভালো করে সুরক্ষিত হয় এবং খামারিরা যেন উপকৃত হয়। ঈদের বাজার ধরার জন্য আমরা গরুকে মোটা তাজা করছি, করিডোরে এই যে ঈদটা ধরার জন্য আমরা চেষ্টা করছি গরুকে দেশি খাবার যেটা ভালো উৎপন্ন খাবার সেটা দিচ্ছি। একই থেকে ঘাস টাস বিভিন্ন রকমের আমরা কোনো আজে বাজে জিনিস দিই নাই গরুকে এই যাবত। ভারতীয় গরু আসা বন্ধের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে গরু লালন পালনে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। এই বছরে এখন পর্যন্ত কোনো বাহিরে গরু আসার কোনো আমাদের নজির নাই এবং আমাদের খামারিরা এবং আমরা আশা করি তারা এবছরে যৌক্তিক মূল্য পেয়ে তারা এই লাভবান হবে এবং আগামী বছরে ওই উদ্বুদ্ধ হয়ে আমাদের প্রাণীর সংখ্যা বাড়বে। তো আমরা তাদেরকে প্রতিনিয়তই পরামর্শ দিয়ে আসছি যেন তাদের এই গবাদি পশু কোনো সংক্রমক ব্যাধিতে আক্রান্ত না হয়, আমরা সেদিকে নজর রাখছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 2,991টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাত দিন চলছে গবাদি পশুর পরিচর্যা। সোনারগাঁয়ে খামার মালিকরা অস্ট্রেলিয়ান ফ্রিজিং, নেপালি মহিষ, দেশীয় প্রজাতি সহ বিভিন্ন প্রজাতির গবাদি পশু পালন করছেন। প্রতিনিধি পনির ভুইয়ার তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। সোনারগাঁয়ে বিভিন্ন প্রজাতির মোট 9,600 গবাদি পশু কোরবানির জন্য তৈরি করেছেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে এসব গবাদি পশু পালন করছেন তারা। খামারিরা জানান, ভারতীয় গরু অবৈধভাবে দেশের বাজারে না এলে বিক্রি ভালো হবে। আস্তাপুরটা বাঙ্গা খাওয়াই, ধান খাওয়াই, গম, এটি সব আমরা মেশিনে বাঙ্গা খাওয়াই। আমরা কিনে আনি না, কিনে আস্তাটা দিয়ে আসি। আমাদের এখানে বিভিন্ন প্রজাতির গরু আছে, যেমন হলিস্টিন ফ্রিজিয়ান, দেশি, শাহিওয়াল, এইসব প্রজাতির গরু আছে। সামনে কুরবানির গরু উপলক্ষে আর কি বিক্রির জন্য। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, খামারিদের বিভিন্ন পরামর্শ, ঔষধ সরবরাহ ও টিকা প্রদান সহ বিভিন্ন সেবা দেয়া হচ্ছে। সুযোগ্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান মিয়াসের নির্দেশনায় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সোনারগাঁর তত্ত্বাবধানে আমরা এবং আমি সহ আমাদের পুরো টিম সর্বক্ষণ উপজেলা বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক পর্যায়ে খামারিদের সেবা দেওয়ার জন্য সর্বক্ষণ খামারিদের পাশে আছি। আশা করা যায় এবারে কোরবানি ঈদে আমাদের খামারিরা অত্যন্ত লাভবান হবে এবং সাথে সাথে আমাদের দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সোনারগাঁয়ে এবার 20,065টি গবাদি পশুর চাহিদা রয়েছে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ মিলিটারি একাডেমি 88তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চট্টগ্রামের ভাটিয়ারস্থ BMA প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দীর্ঘ 3 বছরের প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে 88তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের মোট 155 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উপমহাদেশের খ্যাতনামা সুফি সাধক খাজা বাংলা গরিবে নেওয়াজ হজরত শাহ সুফি আমানত খান রাদিয়াল্লাহু তাআলা এর পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের আমানত খান দরগাহ শরীফ প্রাঙ্গণে দরবার শরীফ ও ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ খতম, মিলাদ ও দোয়া মাহফিল এবং ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দরবার শরীফের বড় শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ খান মারুফ শাহ। পরে বিশ্ব উম্মার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। জানাবো খেলার খবর।
ফারুক আহমেদ তাহলে আর বিসিবি সভাপতি থাকছেন না। অবস্থা দৃষ্টে পরিস্থিতি সেরকমই মনে হচ্ছে, তবে তিনি কতটা স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন সেটা একটা প্রশ্ন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে জানা গেছে, গেল রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করেছেন ফারুক। ক্রীড়া উপদেষ্টা আলোচনায় ফারুককে বার্তা দিয়েছেন যে বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চাচ্ছেন তারা, তবে কেন পরিবর্তন আনতে চাচ্ছেন সে ব্যাখ্যা নাকি পাননি ফারুক। মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফারুক। এদিকে নতুন সভাপতি হিসেবে আলোচনায় আছে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের নাম। তিনি একটি পত্রিকাকে জানিয়েছেন দেশের ক্রিকেটের স্বার্থে যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বাংলাদেশ বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাপানে বললেন প্রধান উপদেষ্টা। সংঘাত এড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। ইশরাকের শপথ ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে এসি, আপিলের বেঞ্চের পর্যবেক্ষণ। নগর ভবনে আবারও সমর্থকদের অবস্থান। চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের সরকারি কর্মচারীদের 1 ঘন্টার কর্মবিরতি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা বৃষ্টি, বিপদসীমার উপরে দক্ষিণাঞ্চলের 6 নদীর পানি। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।